আচ্ছা, তাহলে শুরু করছি আমরা স্প্রিং। সো প্রথমে আমরা একটু দেখি স্প্রিং সম্পর্কে বলছে। সো আমরা সরাসরি চলে আসি এখানে। হোয়াট ইজ স্প্রিং? ওকে, পারহ্যাপস ওয়ান অফ দ্য হার্ডেস্ট part of explaining Spring is classifying exactly what it is. মানে সহজ করে বলছে যেটা মানে হচ্ছে স্প্রিং যে আসলে কি এই কথাটা বলা আসলে অনেক কঠিন। ওকে, টিপিক্যালি স্প্রিং is described as a lightweight framework for building Java application. তার মানে বলা হচ্ছে যে সাধারণ ভাষায় বা সাধারণত যেটা বলা হয় যে স্প্রিং হচ্ছে একটা লাইট ওয়েট, মানে হালকা একটা ফ্রেমওয়ার্ক। হালকা বললো এই কারণে আসলে আসলে ওর সাইজ অনেক ছোট। ট্রুলি যেটা ওর যে ফিচার, এই ফিচার অনুযায়ী ওর সাইজ অনেক ছোট। একটা অ্যাঙ্গুলার প্রজেক্ট নিলে তো আমরা দেখছি প্রায় কত 140-50 MB বা 70-80 MB হয়ে গেছে খালি প্রজেক্ট। সেখানে একটা স্প্রিং বোর্ডের প্রজেক্ট নিলে 10 MBও হয় না বা আরও কম হয়। বুঝতে পারছেন তো? এই কারণে এটাকে বলা হচ্ছে লাইট ওয়েট। ওকে, এবং এই ফ্রেমওয়ার্কটা স্পেশালি বিল্ড করা হয়েছিল জাভার জন্য। ঠিক আছে, বাট দ্যাট স্টেটমেন্ট ব্রিং আপ টু টু ইন্টারেস্টিং পয়েন্ট। মানে এই কথাটাই আরও দুইটা দিকে মোড় নিস, দুইটা পয়েন্ট আছে। তো প্রথম পয়েন্টটা হচ্ছে ইউ ক্যান ইউজ স্প্রিং টু বিল্ড any application in Java. For example, standalone web or JEE application. It means আমরা যে সুইং বানিয়েছি, এই সুইংয়ের মধ্যে চাইলেও আমরা স্প্রিং ইউজ করতে পারতাম। এতে করে যেটা হইতো মানে স্প্রিংয়ের সম্মানটা আসলে নষ্ট হইতো, কারণ স্প্রিং ওটার জন্য না। তবে হ্যাঁ, ওটাতে কাজ করা যায়, এটাই বলছে ওরা। আনলাইক মেনি আদার ফ্রেমওয়ার্ক সাচ এস স্ট্রাক্স হুইচ ইজ লিমিটেড টু ওয়েব অ্যাপ্লিকেশন। যেমন স্ট্রাক্স নামে একটা ছিল, ফ্রেমওয়ার্ক ছিল, জেএসএফ ছিল, এগুলো অলরেডি মানে হারিয়ে গিয়েছে। এই ফ্রেমওয়ার্কগুলো স্পেশালি ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। কিন্তু স্প্রিং কিন্তু যে বলছি সব কিছুতে ইউজ করা যায়, মানে সব কিছুর জন্য ওকে বানানো হয়েছে। তবে আমরা স্পেশালি ওকে ইউজ করি আসলে ওয়েবের জন্যই, কারণ ওয়েবের জন্য তার ফিচারটা অনেক বাস্ট। ওকে, সেকেন্ড মানে দুইটা মোড তো বলছিলাম, এবার সেকেন্ড মোড বলছে দ্য লাইট ওয়েট পার্ট অফ দ্য ডিসক্রিপশন ডাজন্ট রিয়েলি রেফার টু দ্য number of the classes or the size of the distribution, but rather define the principle of Spring philosophy as a whole, that is minimal impact. আসলে সাইজ দিয়ে যেটা বলছে যে অনেক কম ক্লাস বা কি বলতেছে আর যে অনেক ডিস্ট্রিবিউশন অনেক কম, এই জিনিসগুলো আসে না। বলছে তার যে ফিলোসফি বা তার যে পদ্ধতিটা কাজের, এই পদ্ধতিটা আসলে অনেক হালকা, অনেক ইজি, যার কারণে এটাকে মূলত বলা হচ্ছে লাইট ওয়েট। ওরা বলছে স্প্রিং ইজ লাইট ওয়েট ইন দ্য সেন্স দ্যাট ইউ হ্যাভ টু মেক ফিউ, মানে আপনি করবেন অল্প, ইফ এনি চেঞ্জেস টু ইউর অ্যাপ্লিকেশন কোড টু গেইন বেনিফিট অফ স্প্রিং কোর। মানে আপনি অল্প একটু চেঞ্জ করবেন কিন্তু আপনি আসলে একটা বড় আকারের বেনিফিট ওর কাছ থেকে পাবেন। আরও কিছু বলতেছে অ্যান্ড শুড ইউ চুজ টু স্টপ ইউজিং স্প্রিং অ্যাট এনি পয়েন্ট। মানে আপনি আসলে বলতেছে যে কোনো জায়গায় আপনি এটার মানে কাজ কমাই দিতে পারবেন, থামাই দিতে পারবেন। ইউ উইল ফাইন্ড ডুইং সো কোয়াইট সিম্পল, মানে এই জিনিসগুলো আসলে খুব ইজিলি করা যাবে। এই জন্যই আসলে মূলত ওকে হালকা বলা হচ্ছে, লাইট ওয়েট বলা হচ্ছে। ওকে, আচ্ছা, সো দেখেন এখানে আমাদের স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে যে স্প্রিং বুট বা স্প্রিং যে ফ্রেমওয়ার্কটা আছে তার স্ট্রাকচারটা বা সে কী কী স্টাইলে কাজ করে। তো এখানে যেমন বলতেছে স্প্রিং ডাটা অ্যাক্সেস বা ইন্টিগ্রেশন, যেখানে আমরা জেডিবিসি, ওআরএম এগুলো কিছু একটা ব্যবহার করব। আমরা এখানে জেডিবিসি এবং ওআরএম দুইটা একসাথেই ব্যবহার করতেছি। তারপর এখানে হচ্ছে স্প্রিং ওয়েব, সো আমরা স্প্রিং ওয়েব অলরেডি ইউজ করেছি। এমবিসি প্যাটার্নও ফলো করব। স্প্রিং এওপি আসপেন্ডেটেড প্রোগ্রাম, সো এটাও আমরা ব্যবহার করব। স্প্রিং মেসেজিং, সো অবজেক্ট ওরিয়েন্টেড করলে মেসেজিং এমনিতেই আসবে, সো এটাও ব্যবহার করব। দেন স্প্রিং কোরের কিছু ব্যাপার স্যাপার, তারপর হচ্ছে টেস্ট। সো এই স্ট্রাকচারগুলো ফলো করে আমরা স্প্রিংকে ইউজ করার চেষ্টা করব। এখানে লেখা আছে ইনভার্টিং কন্ট্রোল অর ইনজেক্টিং ডিপেন্ডেন্সিস, এটা স্প্রিংয়ের একটা স্পেশাল টেকনোলজি। বলছে দ্য কোর অফ দ্য স্প্রিং ফ্রেমওয়ার্ক ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ
ইনভার্সন অফ কন্ট্রোল, বা যেটাকে সংক্ষেপে আমরা বলবো আইওসি, ইজ এ টেকনিক দ্যাট এক্সটার্নালাইজ দ্য ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য কম্পোনেন্ট ডিপেন্ডেন্সিস। মানে কম্পোনেন্টগুলো যে ডিপেন্ডেন্সিসগুলো আছে সেগুলোকে আমরা এইভাবে মানে আইওসির মাধ্যমে ইউজ করব। তো অলরেডি আমি আপনাদেরকে একটু কোড স্যাম্পল দেখানোর চেষ্টা করেছিলাম। সো কোড স্যাম্পলের মধ্যে দেখেন, এই দেখেন এখানে আমরা এই যে ডিপেন্ডেন্সি পুশ করেছি তার মধ্যে। সো এই ডিপেন্ডেন্সিটা পুশ করে দিয়ে তাকে আমরা বলছি যে এটা একটা নর্মাল কিছু ছিল, কিন্তু ও কী ধরনের দায়িত্ব পালন করবে এখানে আমরা বলে দিচ্ছি সে রিপোজিটরির দায়িত্ব পালন করবে। সার্ভিসে দেখেন এটা নর্মাল ক্লাস, কিন্তু ও যে একটা সার্ভিস হিসাবে কাজ করবে ওকে কিন্তু আমরা এই যে এখানে দিয়ে দিছি, ঠিক আছে। সো কন্ট্রোলার সবই তো ক্লাস কিন্তু দেখতেছেন তো, তাই তো, কিন্তু তারপরে সে যে স্পেশাল টাস্ক পারফর্ম করবে এটা কিন্তু ডিপেন্ড করতেছে এই যে উপরে যে কথাগুলো আছে এগুলোর মাধ্যমে। সো এই জিনিসটাকেই আমরা এখানে মানে আমাদের এখানে বলতেছে। সো বলতেছে কনসিডার অ্যান এক্সাম্পল ইন হুইচ ক্লাস ফু, একটা ক্লাসের নাম আর কি, ফু ডিপেন্ড অন অ্যান ইনস্ট্যান্স অফ ক্লাস বার, আরেকটা ক্লাসের কথা বলছে, টু পারফর্ম সাম কাইন্ড অফ প্রসেসিং। ট্রেডিশনালি ফু ক্রিয়েটস অ্যান ইনস্ট্যান্স অফ বার বাই ইউজিং দ্য নিউ অপারেটর। আমরা এতদিন ঠিক যেই কাজটা করতাম আর কি, সে ধরেন স্টুডেন্ট আর সাবজেক্ট দুইটা ক্লাস কথার কথা, অথবা আমরা যে জিওমেট্রির কথা চিন্তা করতে পারি যে সেই জিওমেট্রি আর সার্কেল একটা ক্লাস। তো জিওমেট্রিটা ধরেন আমাদের প্যারেন্ট ক্লাস আর সার্কেল হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস, অথবা প্যারেন্ট চাইল্ড না হইলেও আমরা ধরেন মেইন ক্লাসের মধ্যে যখন একটা ক্লাসকে ব্যবহার করি তখন আমরা কী করি, ওই ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করি নিউ কিওয়ার্ড ব্যবহার করে, তাই না। সো এই কথাটাকে আমাদের এখানে বলতেছে যে নিউ অপারেটর অবটেনিং ওয়ান সাম কাইন্ড অফ ফ্যাক্টরি ক্লাস, মানে এইভাবে আমরা ওইটাকে ইনস্টেন্সিয়ে মানে এক ক্লাস থেকে আরেক ক্লাসের মধ্যে নিয়ে যাই। তো বলতেছে ইউজিং আইওসি অ্যাপ্রোচ অ্যান ইনস্ট্যান্স অফ বার অর সাব ক্লাস ইজ প্রোভাইডেড টু ফু অ্যাট রান টাইম সাম এক্সটার্নাল প্রসেস। বলছে ঠিক এই কাজটাই আমরা করব, আইওসির মাধ্যমে করব, কিন্তু নিউ অপারেটর দিয়ে না, ওইটা একটা স্পেশাল স্টাইলে করব, এবং এটা তখন রান টাইমে কাজ করবে। তো দিস বিহেভিয়ার the injection of dependencies at runtime lead to IOC being renamed by Martin Fowler as the much more descriptive dependency injection। মানে এটাকে সে আবার নাম দিয়েছে ডিপেন্ডেন্সি ইনজেকশন, মানে একটা ডিপেন্ডেন্সিকে আরেকটা ডিপেন্ডেন্সির জায়গায় জাস্ট পুশ করে দিবে। সো দেখেন আমরা যে স্যাম্পল কোডটা করেছি তার মধ্যে কিন্তু আমরা পুশ করেছি, খেয়াল করেন এই যে স্টুডেন্ট সার্ভিস, এই তো এই ক্লাসটাই তো নাকি এটা না। সো এইটাকে কিন্তু আমরা কন্ট্রোলারে নিয়ে গেছি জাস্ট এই এতটুকু কথা লিখেই। সো এতটুকু কথা যদি আগে আমরা কোনোভাবে লিখতাম, এর আগে যতটুকু আমরা যতদিন প্রোগ্রাম করেছি জীবনও কাজ করতো না, কারণ অবশ্যই আমাদেরকে নিউ অপারেটর ধরে তাকে ওইভাবে নিয়ে আসতে হইতো। কিন্তু এখন কিন্তু আমরা নিউ অপারেটর ধরে আনিনি, শুধু উপরে একটা শব্দ লাগিয়ে দিয়েছি অটোয়ার্ড। এই শব্দটাই বলতেছে যে হ্যাঁ এটা যখন এই প্রোগ্রামটা যখন রান করবে রান টাইমে তাকে স্টুডেন্ট সার্ভিসটাকে তার কাছে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিলে রান টাইমে আমরা যেটা করব এই স্টুডেন্ট সার্ভিস থেকে যে আমাদের প্রয়োজনীয় যে মেথডগুলো আছে সেই মেথডগুলোকে আমরা ব্যবহার করব। দেখেন স্টুডেন্ট সার্ভিসও আমরা একই কাজ করেছি, রিপোজিটরিকে জাস্ট এখানে আমরা এই অটোওয়ার্ড দিয়ে পুশ করে দিয়েছি, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে। সো এটাকে খুব সংক্ষেপে যেটা বলে ডিআই বলে বা ডিপেন্ডেন্সি ইনজেকশন বলে। সো এই ডিপেন্ডেন্সি ইনজেকশন সম্বন্ধে আমরা চ্যাপ্টার 3-তে আরও ডিটেল জানবো, অনেক কিছু লেখা আছে সামনে। এবার আমরা দেখব ইভলিউশন অফ ডিপেন্ডেন্সি ইনজেকশন। ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স, thanks to the popularity of gained by Sprng and other DI frameworks, মানে এটা খুব পপুলার হয়েছে এই ফার্স্ট মানে কিছু বছরের মধ্যে। তারপর বলছে DI has gained wide acceptance among Java developers community। তো এই ডিপেন্ডেন্সি ইনজেকশনটা আসলে জাভা ডেভেলপার যে কমিউনিটিটা আছে, মানে যারা যারা এই জাভা নিয়ে কাজ করে তারা খুব বেশি মাত্রায় অ্যাকসেপ্ট করছে আর কি, মানে তাদের কাছে কোডটা স্টাইলটা ভালো লাগছে। So at the same time, developers were convinced that using DI was the best practice in application development. So যারা এটাকে ইউজ করে তারাই সার্টিফাইড করছে যে এটা একটা বেস্ট ওয়ে
কোড করার জন্য, হ্যাঁ। অ্যান্ড দ্য বেনিফিট অফ ইউজিং ডিআই ওয়ার অলসো ওয়েল আন্ডারস্টুড, এবং বলতেছে এটা ইউজ করার যে সুবিধাটা সে তো খুব সহজেই বোধগম্য, মানে অনেক কঠিন স্টাইলে করা না, অনেক পেঁচায় গুছিয়ে করা না, যেটা আমাদের বুঝতেই কষ্ট হবে। ওকে, আরও বলছে the popularity of DI was acknowledged when the Java community process adapted JSR 330 dependency injection for Java in 2009, মানে 2009 থেকে আসলে মূলত এই ডিপেন্ডেন্সিকে মানে ডিআই বা ডিপেন্ডেন্সি ইনজেকশন স্টাইলটাকে প্রপারলি তারা ইউজ করা শুরু করছে। তো JSR 330 had become a formal Java specification request, and as you might accept, one of the specification lead was Rod Johnson, the founder of the Spring framework, মানে এই লোকটাই বানিয়েছে, তা মানে এই ধরনের কিছু কথাবার্তা বলতেছে। আর কিছু দরকার নেই এখান থেকে, আমরা এখানে কিছু কথা বলছে যে although we leave the full discussion on DI in chapter 3, মানে চ্যাপ্টার 3 তে আরো ডিটেইলস বলতেছে এটা সম্পর্কে। It is worth taking a look at the benefit of the DI rather than more traditional approach. বলছে আমরা যে ডিআইটাকে ব্যবহার করব, কেন ব্যবহার করব সেইটা আমাদেরকে একটু জানাচ্ছে। তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে রিডিউস গ্লো কোড। গ্লু মানে আঠালো কোডের কথা মিন করতেছে। ইট মিনস মানে একটার উপর একটা রিলেটেড এই কোডগুলোকে আসলে এটার মাধ্যমে আমরা চাইলে মানে মানে কমে ফেলতে পারি, ডিপেন্ডেন্সিটা অনেকটা কমে যাবে। তারপর হচ্ছে সিম্পলিফাইড অ্যাপ্লিকেশন কনফিগারেশন, অ্যাপ্লিকেশনের কনফিগারেশনগুলোও খুব সহজে করে দেওয়া যায়। দেখছেন তো, একটা ক্লাসের উপর কন্ট্রোলার লাগিয়ে দিয়েছি, ও কন্ট্রোলারের মতো কাজ করতেছে। একটা ক্লাসের উপরে সার্ভিস বলে দিয়েছি, সে সার্ভিসের মতো কাজ করতেছে। তাহলে অনেক ইজি হয়ে গেল না? এই জিনিসটাই বলছে। তারপর বলতেছে অ্যাবিলিটি টু ম্যানেজ কমন ডিপেন্ডেন্সিস ইন দ্য সিঙ্গেল রিপোজিটরি। তো বলতেছে এই কমন যে মানে ডিপেন্ডেন্সিসগুলো যেগুলো আছে সেগুলো আমরা এক জায়গা থেকে ম্যানেজ করতে পারি, এটা একটা মজার সুবিধা। টেস্টেবিলিটি আমরা খুব সহজে টেস্ট করতে পারি। তারপর বলছে ফস্টারিং গুড অ্যাপ্লিকেশন ডিজাইন, মানে ভালো অ্যাপ্লিকেশন ডিজাইন প্যাটার্ন ইউজ করতে পারি। এই হচ্ছে এই ব্যাপারগুলো। অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ স্প্রিং, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে AOP। সো বলছে AOP প্রোভাইড দ্য অ্যাবিলিটি টু ইমপ্লিমেন্ট কনস্ট্রাক্টিং লজিক, দ্যাট ইজ logic that applies to many parts of your application in a single place, and to have that logic applied across your application automatically. বলতেছে আমরা চাইলে একটা লজিককে এক জায়গায় রেখে বিভিন্ন জায়গায় সেটাকে একটা বিশেষ স্টাইলে বা AOP ইউজ করে ব্যবহার করতে পারবো। ওকে, তো স্প্রিং অ্যাপ্রোচ টু AOP is to create dynamic proxies to the target object and wave the object with the configured advice to execute the constructing logic. মানে ডাইনামিক প্রক্সি বলতে মিন করতেছে যে একটা প্রক্সি বানাবে। ওই প্রক্সি মিন তো আমরা জানি যে ধরেন আমার অ্যাকচুয়াল কোডের এগেনস্টে ও কাজ করবে, তার মানে এক জায়গায় একটা কোড লিখে রেখে আসলে আমি ওকে বিভিন্ন জায়গায় যে প্রক্সি হিসাবে ব্যবহার করব, এই কথাটাই এখানে বলতেছে আর কি। By the nature of JDK dynamic proxies, target object must implemented and interface declared in the method with the in which the AOP advice will be applied. মানে আমরা যে ইন্টারফেস এগুলো যে করতাম ওইগুলো কাইন্ড অফ এটার মতো অনেকটা। So another popular AOP library is the Eclipse Aspect J project, which provide more powerful feature including object construction, ক্লাস লোডিং অ্যান্ড স্ট্রঙ্গার কনস্ট্রাক্টিং ক্যাপাবিলিটি, মানে এই ধরনের কিছু বাড়তি ফিচার আসলে আমাদেরকে দেয়। তো however the good news for Spring and AOP developers is that starting from version 2, Spring offer much tighter integration with the Aspect J the following, মানে বলতেছে Spring 2 এর পরে, মানে আমরা তো 5 ইউজ করতেছি তাই না, স্প্রিং করতেছি 5, আর স্প্রিং বুট আমরা করব 3 এর উপরে। যদিও আমাদের বইটা 2, বাট আমরা করব 3 এর উপরে, কারণ 2 আর 3 তে আকাশ পাতাল পার্থক্য আছে কোডে। ঠিক আছে, তো এটাই বলতেছে যে এরপরে অনেকগুলো বাড়তি সুবিধা আসছে, যে সুবিধাগুলো যে বলতেছে সাপোর্ট অ্যাসপেক্ট যে স্টাইল, এগুলো এই ধরনের বাড়তি যে সুবিধাগুলো আছে এগুলো আমরা পেয়ে যাবো আর কি অটোমেটিক। আচ্ছা, অ্যাক্সেসিং ডাটা ইন স্প্রিং,
তো বলছে ডাটা অ্যাক্সেস অ্যান্ড পারসিস্টেন্স সিম টু বি দ্য মোস্ট ডিসকাস টপিক ইন জাভা ওয়ার্ল্ড। মানে জাভাকে মানে ডাটাকে অ্যাক্সেস করা বা ডাটাকে ম্যানেজ করা এটা আসলে জাভা ওয়ার্ল্ডের একটা হট টপিক। তো স্প্রিং প্রোভাইডস এক্সিলেন্ট ইন্টিগ্রেশন হুইচ আ চয়েস সিলেকশন অফ ডাটা অ্যাক্সেস টুলস, মানে যেখানে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা টুলস বা একাধিক টুলস আমরা ব্যবহার করতে পারবো। ইন এডিশন স্প্রিং মেক্স প্লেন ভ্যানিলা জেডিভিসি আ ভায়াবল অপশন ফর মেনি প্রজেক্ট। মানে সাধারণ যে জেডিভিসি যে টেমপ্লেটিংটা আছে আমরা যে ইউজ করছি এতদিন, ওই স্ট্রাকচারটাকে এখানে ব্যবহার করা যায়। উইথ দ্য সিম্পলিফাইড র্যাপার এপিআইস অ্যারাউন্ড দ্য স্ট্যান্ডার্ড এপিআইস। সো স্ট্যান্ডার্ড কিছু এপিআই আছে যে র্যাপারগুলো ওরা আমাদেরকে মানে প্রোভাইড করছে কিছু ক্লাস, ওইগুলোর মাধ্যমে স্প্রিং ডাটা অ্যাক্সেস মডিউল প্রোভাইড out of the box support for JDBC, Hibernate, JDO and JPA. আমরা অলরেডি JDBC, Hibernate and JPA তিনটা একসাথে একটু ইউজ করেছি আজকে। এবার একটু দেখেন Object and XML mapping in Spring. Most application need to integrate or provide সার্ভিস টু দ্য আদার অ্যাপ্লিকেশন। মানে আমরা যেটা করি আর কি, একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশনের সার্ভিস প্রোভাইড করি, যেমন এপিআইয়ের মাধ্যমে আমরা একটা না 10টা প্রজেক্ট তো বানাইতে পারবো, চাইলে পারবো না? স্প্রিং বুট থাকবে একটা, কিছু কিছু জিনিস আমি একটা অ্যাপ্লিকেশনে দেবো, কিছু জিনিস আরেকটা অ্যাপ্লিকেশনে দেবো, কিছু জিনিস আরেকটা অ্যাপ্লিকেশনকে দেবো, কথা এরকম 10 জন 15 জনকে তো আমি সার্ভিস শেয়ার করতে পারবো না? তো এইটাই এখানে বলতেছে যে most application need to integrate or provide service to other application. তার মানে আমরা এক অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনের সার্ভিস শেয়ার করব। তো শেয়ার করতে হয় কার মাধ্যমে? এপিআইয়ের মাধ্যমে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো বলছে ওয়ান কমন রিকোয়ারমেন্ট ইজ টু এক্সচেঞ্জ ডাটা উইথ আদার সিস্টেম ইদার অন আ রেগুলার বেসিস অর রিয়েল টাইম। মানে রিয়েল টাইমে অন্য একটা সিস্টেমের সাথে ডাটা শেয়ার করা। সো রিয়েল টাইম ব্যাপারটার মানে কি? রিয়েল টাইম ব্যাপারটার মানে হচ্ছে এটা, ধরেন একটা ডাটা চেঞ্জ হয়েছে, কিন্তু আপনি যখন সার্চ করতেছেন তখন আপনি আগের ডাটাটাই দেখতেছেন, চেঞ্জ ডাটাটা আপনার কাছে যাচ্ছে না, তার মানে এটা রিয়েল টাইম না। রিয়েল টাইম বলতে ওইটাকে মিন করতেছে, ধরেন ন্যাশনাল আইডি কার্ড সার্ভার কোনো একটা ডাটাকে চেঞ্জ করছে, কোনো কারণে আপনি ওই ডাটাটা কি খুঁজতে যাচ্ছেন, সাথে সাথে আপনার কাছে সেই চেঞ্জ চলে আসবে। তার মানে রিয়েল টাইমে মানে সাথে সাথে সেটাকে সিঙ্ক্রোনাইজ করে ফেলবে, এটাকেই বলা হচ্ছে রিয়েল টাইম। ওকে, তো ইন টার্মস অফ ডাটা ফরম্যাট এক্সএমএল ইজ দ্য মোস্ট কমনলি ইউজড। এটা অনেক আগের কথা, এটা এখন পুরানো হয়ে গেছে। বলছে যে ডাটা ফরম্যাট হিসাবে আমরা যেটা করি এক্সএমএলকে প্রচুর পরিমাণে ব্যবহার করি, ওরা বলতেছে এটা, কিন্তু ডাটা ফরম্যাট হিসাবে আমরা এখন কি ব্যবহার করি? জেসন, নট জেসন সার্ভার, জেসন। ক্লিয়ার? জেসন সার্ভার আমাকে জেসন ফরম্যাটে ডাটা দেয়, আবার আমি যে আজকে স্প্রিং বুট একটু রান করলাম, এই যে ও যে আমাকে ডাটা দিল এইটাও কিন্তু জেসন ফরম্যাটেই দিয়েছে। এই ফরম্যাটটা কিন্তু জেসন ফরম্যাট, এই দেখেন লেখাও আছে, বুঝতে পারছি? জেসন সার্ভারের কাজ হচ্ছে এরকম জেসন ফাইলটাকে ধরে রাখবে সাময়িক সময়ের জন্য, এটাকে ফেক সার্ভার বলা হয়। বুঝতে পারতেছেন? কারণ আমরা তো কোনো সার্ভার এতদিন জানতাম না, এপিআই ক্রিয়েট করেই আমরা জানতাম না, এই জন্য আমরা কী করছি, এপিআই সাপোর্টটা নেওয়ার জন্য আমরা জেসনকে ইউজ করছি। কিন্তু এখন যেহেতু আমরা স্প্রিং শিখবো, তার মানে এপিআই আমরা নিজেরা ক্রিয়েট করব, সো আমরা ওইখান থেকে ডাটাটা দিব, এই হচ্ছে কথা। সো যেটা বলতে চাচ্ছি, আমরা আসলে এই সিস্টেমটা ব্যবহার করবো না, এটা অনেক আগে চলতো। এক্সএমএল স্টাইলটা, এক্সএমএল পড়াইছিলাম না আপনাদের, অ্যাডভান্স জাভা একটু মনে আছে তো? ওই ফরম্যাটিংয়ে এইখানে ডাটা রাখা হইতো, এই ডাটাগুলোকে এপিআই থ্রুতে শেয়ার করা যেত। ওকে, সো এই জিনিসগুলো এখানে আমাদেরকে অনেক কিছু বলতেছে। তারপর বলছে অ্যাজ এ রেজাল্ট ইউ উইল অফেন নিড টু ট্রান্সফর্ম আ জাভা বিন ইনটু এক্সএমএল ফরম্যাট। তার মানে একটা জাভা বিন বলতে মনে আছে তো কি বলছিলাম, আমরা যে এন্টিটি ক্লাসগুলোকে বলি ওটারই কিন্তু আবার জাভা বিন বলে।
তো এই বিন ক্লাসগুলোকে এক্সএমএল ফরম্যাটে কনভার্ট করতে হইতো অ্যান্ড ভাইস ভার্সা মানে কি, মানে এনটিটি থেকে এক্সএমএল, এক্সএমএল থেকে এনটিটি, এই কাজটা করতে হতো। স্প্রিং সাপোর্ট many common Java to XML mapping framework and as usual eliminate to need for directly coupling to any specific implementation, মানে অনেক ধরনের সাপোর্ট এখানে দেয়া আছে যে সাপোর্টটার মাধ্যমে আমরা চাইলে এই ভাইস ভার্সা কাজটাকে কমপ্লিট করতে পারতাম। স্প্রিং বুট সম্পর্কে, আচ্ছা স্প্রিং বুটটা কি এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে জানবো। এটার মধ্যে আমরা একটু প্রশ্ন চিহ্ন রেখে গেলাম আর কি, ঠিক আছে।